এবারের যে বিতর্কটা, সে বিতর্কের বিষয় এমন একটা বিষয়, যে বিষয় আমাদের শিকড়ের টান বলা যায়, যে বিষয়টা আমাদের আবেগ কেড়ে নেয় সব সময়, আমাদের কোমল স্পর্শে যেটা থাকে সব সময়, সেটাই গ্রাম। একটা গান আছে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। চমৎকার এই গানটা। ইত্যাদিতে এই গানটা শুনেছিলাম প্রথম, সেখান থেকে আসলে এই গানের প্রতি, গ্রামের প্রতি একটা অন্যরকম টান, মায়া কাজ করে, যে গ্রাম আসলে শেখায় মানুষকে বেড়ে উঠতে। আমাদের আজকের যারা উপস্থিত অতিথি আছেন, আশা করি সকলেই, কিংবা এখানে আমরা যারা সবাই আছি, নিজেদের শেকড়ের টানটা কেউ কখনো ভুলতে পারি না। আমাদের গ্রামে গেলে মনে হয় যে এই তো দাদু, এই তো নানু, সেখানেই আছি যেখানে আমার বাবা বড় হয়েছে, সেখানেই আছে যেখানে আমার মা বড় হয়েছে। আমাদের যারা অতিথিরা আছেন প্রত্যেকেই কিন্তু যেই কৃষকটা ছিল, সে যেভাবে বলল হাল চাষ, আমি হচ্ছে হাইল চাষ করে আইছি, যে গ্রামের তো নইটাইছি, আসলে এই কথাগুলো আমাদের মনে করায় যে আমাদের শেকড়, আমাদের টান, আমাদের ভূমিটা সেটাই যেখান থেকে আমরা আসলে বেড়ে উঠেছি। আমাদের সামনে যারা আছে, যে সকল অতিথিরা আছে, সবাই যেন সেখান থেকেই বেড়ে ওঠা একজন মানুষ। প্রত্যেকেই সেই কাঁচা রাস্তার ধুলো মেখে ছোটাছুটি করা, বট গাছের ছায়ায় গল্প করা, বান্ধবীদের সাথে নদীর তীরে বসে সুরেলা বাতাসের গান শোনা আমাদের মনে করিয়ে দেয় আমরা সেই গ্রাম থেকে এসেছি। গ্রাম আমাদের হৃদয়ে থাকে। গ্রামের মানুষের আন্তরিকতা, যদিও বলে গ্রামের মানুষের একটু জগরিট্টা টাইপের, তারপরেও সেই গ্রামের মানুষের অতিথি পরায়ণতা আর সহযোগিতার মনোভাব যেন অবিচ্ছেদ্য বন্ধনের গল্প বলে। সেই গ্রামের কৃষ্টি কালচার মানুষগুলো নিয়ে আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে, গ্রাম বেড়াতে গেলে সুন্দর। সুপ্রিয় উপস্থিতি, সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি সকলের আজকের এই বহুল প্রতীক্ষিত বিতর্ক প্রতিযোগিতায় স্বাগত জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয়, গ্রাম বেড়াতে গেলেই সুন্দর। আজকের এই বিতর্কের পক্ষে ও বিপক্ষে একসময়ের দেশসেরা জাতীয় বিতার্কিক বৃন্দ অংশগ্রহণ করবেন। আমি পক্ষ ও বিপক্ষ দলের তার্কিকদের আসন গ্রহণ করবার জন্য আহ্বান করছি। এর আগে আমি জানিয়ে রাখছি, আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় মডারেটর কিংবা সভাপতির দায়িত্ব পালন করবেন জনাব মাসুক আলতাফ চৌধুরী, সাবেক সভাপতি কুমিল্লা প্রেস ক্লাব, এবং দায়িত্বে আছেন কুমিল্লা পৌর কালবেলা জাতীয় পত্রিকা এবং জাতীয় সংবাদ মাধ্যম, এবং মডারেটর দায়িত্ব পালন করবেন সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী। আমি সম্মানিত বিচারক মণ্ডলীকে তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এর আগে জানিয়ে রাখছি, বিচারক বৃন্দ হিসেবে আমাদের সাথে আজকে যারা উপস্থিত থাকবেন, জনাব জুবাইদা নূর খান, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, মডারেটর ভিস ইলিয়াস, সকল করতালি দিয়ে আমরা তার জন্য, এবং বিচারক হিসেবে আরো একজন আছেন মুজিবুর রহমান, সাবেক ভিপি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ব্যবস্থাপনা পরিচালক, মডার্ন হাসপাতাল, এবং আরো একজন রয়েছেন মুতাসিম বিল্লাহ, সহকারী অধ্যাপক, সহকারী প্রক্টর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সকলকে আমি মঞ্চে আহ্বান করছি এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা সকলে করতালি দিয়ে তাদেরকে মঞ্চে আহ্বান করছি, এবং মডারেটর সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরীকেও মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এর সাথে সাথে আমি সকলকে জানিয়ে রাখছি, পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে যিনি থাকবেন, বিএনডিএস এর নির্বাহী পরিচালক, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক শাহানুর কিবরিয়া সুজন পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে থাকবেন, এবং পক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন বিএনডিএস এর নির্বাহী পরিচালক, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মোহাম্মদ শরীফুল ইসলাম দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন, এবং পক্ষ দলের দলনেতা হিসেবে যিনি থাকবেন, বিএনডিএস এর নির্বাহী পরিচালক, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক শরীফ হোসেন দলনেতা হিসেবে থাকবেন পক্ষ দলের, এবং বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে থাকছেন প্রথম বক্তা সোহাগ হোসেন, সিনিয়র সদস্য, বিএনডিএস সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক সোহাগ হোসেন প্রথম বক্তা। দ্বিতীয় বক্তা হিসেবে থাকছেন বিএনডিএস এর নির্বাহী পরিচালক, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মোহাম্মদ ইসরাফিল মোর্তাজা দ্বিতীয় বক্তা হিসেবে আছেন ইসরাফিল মোর্তাজা, এবং বিপক্ষ দলের দলনেতা হিসেবে থাকবেন বিএনডিএস এর উপদেষ্টা এবং সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক দলনেতা মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নাম্বার প্রদান করবেন, উপস্থাপনা, ভাষার ব্যবহার ও উচ্চারণ, তথ্য, যুক্তি প্রয়োগ ও যুক্তি খণ্ডন, এবং সব মিলিয়ে মোটমাট দলনেতার জন্য যুক্তি খণ্ডের জন্য অতিরিক্ত 5 নম্বর থাকছে, সব মিলিয়ে 30 নম্বর একটা দল পেয়ে যে জয়লাভ করবে। এবং প্রত্যেক বিতার্কিক গঠনমূলক পর্বে তাদের বক্তব্য উপস্থাপনের জন্য 5 মিনিট সময় পাবেন। তার মধ্যে 4 মিনিট সতর্ক সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবেন। তার মধ্যে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। সময় নিয়ন্ত্রক হিসেবে থাকবেন সাজ্জাদ হোসেন অভি, এবং এই পর্যায়ে আমি মাননীয় সভাপতি অর্থাৎ মডারেটর মহোদয়কে বিতর্ক প্রতিযোগিতাটি শুরু করবার জন্য সবিনয়ে অনুরোধ করছি। মাননীয় সভাপতি এবং মডারেটর সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা
দীর্ঘ সময় ধরেই প্রীতি বিতর্ক, তারপর একটু নাট্যাভিনয় এগুলো দেখলাম, তাই না? এখন আমরা একটু সিরিয়াস জায়গায় মনে চলে যাচ্ছি। একটা পক্ষ বিপক্ষ দলের বক্তব্য থাকবে, পাশাপাশি আবার যারা অংশগ্রহণ করছে তারা সবাই জাতীয় পর্যায়ের বিতর্কে। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের সাবজেক্টটাও বেশ সুন্দর, গ্রাম বেড়াতে গেলেই সুন্দর। আসলে গ্রামের সঙ্গে আমাদের যোগাযোগ এখন বেড়ানোর। আমরা যতই শেকড় বলি, আমাদের অর্থনীতির চাকা বলি, বেড়ানোর সঙ্গেই গ্রামের যোগাযোগ। আরেকটু যদি অন্যভাবে বলি, তাহলে এই যে কুমিল্লা সিটি কর্পোরেশন, তার মানে একটা নগর চিত্র এটি, তাই না? একটা মহানগর। এই মহানগরের 80% ভূমি হচ্ছে চাষাবাদের ভূমি। সুতরাং আমরা গ্রামকে এখনো ইগনোর করতে পারছি না। এটাই আমাদের গ্রাম। বেড়াতে গেলে আমরা শহরতলিতে গেলেই আমাদের নগরেরই অংশ, জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত। পক্ষ দলে যথারীতি 3 জন বক্তা রয়েছে, বিপক্ষ দলেও 3 জন, ইতিমধ্যেই তারা পরিচিত হয়েছে। আমরা ইতিমধ্যেই মার্কিং এর জন্য যে বিষয়গুলো আছে, উপস্থাপনা, ভাষার ব্যবহার, উচ্চারণ, তথ্য যুক্তি প্রয়োগ ও খণ্ডন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কতটা সময় বিতর্ক হবে, কিভাবে হবে, কখন অ্যালার্ম বাজবে, সেটিও বলা হয়েছে এর মধ্যে। প্রত্যেক বক্তায় 5 মিনিট করে সময় পাবেন এবং 4 মিনিটের অ্যালার্ম বাজবে। পরে যুক্তি খণ্ডনের জন্য 2 মিনিট থাকবে, সেখানে 1.5 মিনিটের অ্যালার্ম বাজবে। আমরা শুরু করবো। আর আমাদের সম্ভবত আমরা 4 জনই বিচারক, তার মধ্যে আমি হচ্ছে অতিরিক্ত দায়িত্বে মডারেটর। এরকম করেই আমরা আজকে যাব। তবে নিঃসন্দেহে একটি প্রাণবন্ত আলোচনা আমরা পাবো, একটা যুক্তি নির্ভরতা পাবো, নিজেদের আজকে চিন্তায় একটা ঝড় তোলার সুযোগ হয়তো পাবো। আর এই চর্চাগুলো তো হয় না যুক্তির জায়গায়। আমরা এত ঘোরা বলেই কিন্তু আমরা হুট করেই এখন শক্তি প্রয়োগের জায়গায় চলে যাই। যুক্তি নির্ভরতার জায়গা একেবারেই কমে গেছে। তার মধ্যে আবার গ্রাম বেড়াতে গেলেই সুন্দর। গ্রাম সুন্দর না, এই কথাটা বলাও বেশ কঠিন। এই প্রত্যয়টি আজকে নির্ধারণ করবে পক্ষ বিপক্ষের ভাগ্য। আর যেহেতু জাতীয় বিতার্কিক সভায়, আমরা আশা করি একটা ভালো বিতর্ক আজকে পাবো। আর হুট করে আমাদেরকে অনেকদিন প্র্যাকটিস নাই, তার মধ্যে বসে যাওয়া। আমরা চেষ্টা করব এখানে আপা, তারপরে এই যে ভাই, তারপর আমাদের এই মডার্নের ভাই, আমাদের ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের, ওনারা সহ আমরা সবাই বিচারকের দায়িত্ব পালন করব। তো প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা হচ্ছে শাহনূর কিবরিয়া সুজন। শাহনূর কিবরিয়া সুজন সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক, নির্বাহী পরিচালক, বিএনডিএস। মাননীয় সভাপতি, শুরু করতে চাই কবি বন্দে আলী মিয়ার দুটি বিখ্যাত চরণের লাইন দিয়ে। তিনি বলেছিলেন, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সেথা সবই মিলে নাহি কেহ পর। মাননীয় সভাপতি, অতি আশ্চর্যের ব্যাপার হলে সত্য, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘরগুলো এখন আকার অনেক বৃদ্ধি পেয়েছে, তবে বৃদ্ধি পায়নি আমাদের রুচিশীলতা এবং আমাদের আন্তরিকতা। মাননীয় সভাপতি, এখানে থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর, এই কথাটিতে বর্তমানে আমাদের চরম আপত্তি রয়েছে। কারণ আমরা দেখি যে বর্তমানে গ্রামে ছোটখাটো ব্যাপারগুলোতে কিভাবে তুল কালাম কাণ্ড ঘটে যায়। আমরা দেখি যে গ্রামে বর্তমানে কার হাঁস মুরগি, কার ক্ষেতের ধান খেয়ে ফেলেছে, কার বাড়ির উঠোনের গাছ, কার ছাগল খেয়ে ফেলেছে, এই নিয়ে শুরু হয় বিশ্বযুদ্ধ। অতি আক্ষেপের স্বরে বলতে হয়, কবি বন্দে আলী মিয়া যদি আজ বেঁচে থাকতেন, তাহলে তিনি কবিতাটি এভাবে লিখতেন, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, বেড়াতে গেলে ভালো কিন্তু থাকলেই হয় ঝড়। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ প্রদান করবার জন্য। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত সকলকে। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে গ্রাম বেড়াতে গেলেই সুন্দর। আমি আবারও বলছি, গ্রাম বেড়াতে গেলেই সুন্দর। মাননীয় সভাপতি, আমাদের আজকের এই বিষয়ের পক্ষে আমি এবং আমাদের সুদৃঢ় অবস্থান, আমি এই দলের প্রথম বক্তা হিসেবে সংজ্ঞায়িত চলে যাচ্ছি। আজকে গ্রাম বলতে বোঝায় এমন এক আদি জনপদ বা বসতি, যেখানে মানুষের সংখ্যা কম থাকে এবং আধুনিক সুযোগ সুবিধা সীমিত থাকে। মাননীয় সভাপতি, বেড়াতে যাওয়া বলতে বোঝায় নিজের দৈনন্দিন কাজকর্ম এবং পরিবেশ থেকে কিছু সময়ের জন্য দূরে গিয়ে বিনোদন, বিশ্রাম কিংবা মানসিক প্রশান্তির জন্য কোন স্থান পরিবর্তন করা। মাননীয় সভাপতি, সুন্দর হলো এমন এক গুণ বা অবস্থা যা মানুষের মধ্যে আনন্দ, শান্তি বা প্রশান্তির অনুভব তৈরি করে। মাননীয় সভাপতি, আজ আমরা একটিবারের জন্য বলছি না যে গ্রাম অসুন্দর, আমরা বলবার চেষ্টা করব যে গ্রাম সুন্দর
তবে সেটি সবসময়ের জন্য না। গ্রাম বেড়াতে গেলে সুন্দর, এখানে এই প্রত্যয় দ্বারা বেড়াতে যাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এই জায়গাটিতে আজকে আমাদের অবস্থান। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, সুন্দর বা সৌন্দর্য তিন প্রকারের হয়ে থাকে। সেগুলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, অবকাঠামোগত সৌন্দর্য এবং মনস্তাত্ত্বিক সৌন্দর্য। মাননীয় সভাপতি, প্রথমে আসা যাক প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপারে। আমরা শহরের ইট, শহরের জঞ্জাল থেকে দূরে গেলেই আমাদের মনটা পানকৌড়ির মতো আসলে আমাদের পানকৌড়ির মতো পুকুরে ডুব দিয়ে থাকে। পুকুর ঘাটে বসলে আমাদের বন্ধুত্ব পাতা হয় পদ্ম জলের সাথে। মাননীয় সভাপতি, মেঠোপথের ধুলো তখন তিব্বত পাউডারের মতো মনে হয়। মাননীয় সভাপতি, কিন্তু আমরা আজ যখন দেখি সেই পুকুর আজ আবর্জনার ভাগারে পরিণত হয়েছে, আমরা আজ যখন দেখি সেই রৌদ্র ছায়ার আজকে রাস্তার পাশের বটগাছটি আজ রাস্তার প্রয়োজনে কেটে ফেলা হয়েছে, তখন মাননীয় সভাপতি আমরা বলতে চাই আজ মেঘে ঢাকা চাঁদ আমরা পাচ্ছি এবং আজকে আমরা চাঁদের আলো চাইতে গিয়ে সূর্যের আগুনে পড়ে মরছি। মাননীয় সভাপতি, আমরা আজ সেই জায়গাটি নিয়ে কথা বলবার চেষ্টা করছি। মাননীয় সভাপতি, কাজী নজরুল ইসলাম বলেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? না মাননীয় সভাপতি, সুন্দরের প্রতি চেয়ে থাকা অপরাধ নয়, তবে প্রেয়সীকে সবসময় সামনে দাঁড় করিয়ে রেখে বেহায়ের মতো চেয়ে থাকা অবশ্যই অপরাধ, কারণ এতে দায়িত্ব এবং কর্তব্যের প্রতি অবহেলা করা হয়। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আমরা বলছি যে গ্রাম সবসময় সুন্দর হতে পারে না, আবার গ্রাম কখনোই সুন্দর না এটিও হতে পারে না। আমরা গ্রাম বেড়াতে গেলে সুন্দর এবং এই সুন্দরের পূজারী যখন আমরা হব, তখন আমরা দায়িত্ব এবং কর্তব্যের প্রতি ভারসাম্য রেখে আমরা সুন্দরের পূজারী হব। মাননীয় সভাপতি, এবার আসলে অবকাঠামোগত সৌন্দর্য। মাননীয় সভাপতি, আমার জানা মতে প্রতিপক্ষের সবাই শহরের উচ্চ বিলাসী সুযোগ সুবিধা নিয়ে তারা আসলে শহরে বসবাস করছেন। মাননীয় সভাপতি, কারণ তারাও জানেন যে গ্রামের মধ্যে আধুনিক সুযোগ সুবিধা খুবই সীমিত। মাননীয় সভাপতি, সুবিধা যেখানে সীমাবদ্ধ, সৌন্দর্য সেখানে বিলাসিতা, আমরা আজ সেই বিলাসিতায় নিমগ্ন হতে চাই না। মাননীয় সভাপতি, ইলেকট্রিসিটি গ্রামে না থাকলে মোমবাতির আলো 3 দিন 4 দিন ভালো লাগবে, কিন্তু পঞ্চম দিনে আপনি অতিষ্ঠ হয়ে গ্রামের 14 গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজ করবেন এবং এক্ষেত্রে আপনার ইন্টারনেটের যে ব্যাহত হয় সেই দিকটি তো অবশ্যই আপনাকে একটা প্যারাদায়ক ব্যাপার মনে হবে তখন। মাননীয় সভাপতি, এবার আসি মনস্তাত্ত্বিক সৌন্দর্য। মাননীয় সভাপতি, গ্রামের প্রতিটি ঘরের বর্তমান অবস্থা এমন যে বাবা হচ্ছে কৃষক, বড় ছেলে হচ্ছে শহরে চাকুরিজীবী, মেজো ছেলে হচ্ছে প্রবাসী এবং মাননীয় সভাপতি ছোট মেয়েটি হচ্ছে টিকটকার। মাননীয় সভাপতি, যখন বড় ছেলেটি মাঝে মাঝে শহর জীবন ছেড়ে গ্রামে আসে, তখন প্রথম 3-4 দিন তার অতিথি আপ্যায়নের কমতি থাকে না। মাননীয় সভাপতি, মেজো ছেলেটি প্রবাস জীবনে থেকে এখানে সে যে ইট পাথরের বিল্ডিংটি তৈরি করে সেই আবাসটি দেখা যায় সেখানে রুচিশীলতার কোনো বালাই থাকে না এবং ছোট মেয়ে টিকটকের অতিষ্ঠতার জ্বালায় শহরের সেই তার চাচাতো ভাইটি ফেসবুকে পোস্ট করে আরো দাও গ্রামে ওয়াইফাই। মাননীয় সভাপতি, এই যখন আজকে গ্রামের অবস্থা, তখন আমরা বলতে চাই মাননীয় সভাপতি, আজ আমরা দেখি যে আজকে জমি জায়গার ভাগ বাটোয়ারা নিয়ে যখন ঈদের মধ্যে চাচাতো ভাই বোনেরা যায় কিংবা হচ্ছে নাতি নাতনিরা যায়, তারা সকলে মিলে এক পরিবেশের মধ্যে আমেজপূর্ণ পরিবেশে না থাকে, তারা জমি ভাগ বাটোয়ারা নিয়ে করে থাকে এবং নিজের অধিকার বুঝে না পেলে তারা আসলে গ্রামের 14 গোষ্ঠীকে উদ্ধার করে। মাননীয় সভাপতি, এছাড়াও বর্তমানে দেখা যায় গ্রামের মধ্যে পরতে পরতে আসলে হিপোক্রেসি। এই হিপোক্রেটরা মাননীয় সভাপতি কে কার পকেট কমিটিতে গেল, কে কার জিপার কমিটিতে গেল, মাননীয় সভাপতি কে কোন রায়ে কোন বিচার কার্যে কোন রায় দিয়েছে, এটি নিয়ে আজকে আলোচ্য সভা তৈরি হয় আজকে 4টাগুলোতে। ঠিক সেই জায়গাটিতে আমরা মনে করছি মাননীয় সভাপতি, সাধু ভাষার মতো একটি ভাষা যখন আপনি মাঝে মাঝে শুনবেন সেটি কানে আরাম লাগবে, কিন্তু যখন সব সময় শুনবেন তখন সেটি দুর্বুদ্ধ ঠেকাবে। মাননীয় সভাপতি, বিরিয়ানি মাননীয় সভাপতি মাঝে মাঝে খেয়ে সেটা অমৃত মনে হবে, যখন সব সময় খাবে তখন সেটি বদহজম হবে। ঠিক সেইভাবে আজকে গ্রাম আমরা যখন বেড়াতে যাব তখন সেটি আমরা সৌন্দর্য উপলব্ধি করতে পারবো, কিন্তু গ্রামকে যখন আমরা অসুন্দর বলবো তখন গ্রামের প্রতি চরম অবমাননা করা হবে এবং গ্রামকে যখন আমরা সবসময় সুন্দর বলবো তখন এটি অতিরঞ্জিত হবে। তাই আমরা বলছি গ্রাম বেড়াতে গেলে সুন্দর। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহনুর কিবরিয়া সুজন। বেড়াতে গেলেই গ্রাম সুন্দর, পক্ষ দলের প্রথম বক্তা বেশ চমৎকার করে বললেন। আসলে আমরা গ্রামকে আমাদের জীবনের সঙ্গে, লাইফস্টাইলের সঙ্গে কমফোর্ট মনে করি কিনা। গ্রামে গেলে আমার বাচ্চা কোথায় থাকবে, আমার শহরে জীবনের মতো ওয়াশরুম পাবে কিনা, এই কমফোর্টের সঙ্গেই আসলে গ্রামের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। আমরা গ্রাম বেড়াতে গেলেই সুন্দর পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনলাম। বেড়াতে যাওয়া ছাড়াও গ্রাম সুন্দর। বিপক্ষ দলের প্রথম বক্তা আমার মনে হয় এমন করেই বলবেন, এটা আরো বেশি ব্রড, আর অনেক বেশি। আমরা তার কাছেই শুনি, তার যুক্তি শুনি
সোহাগ হোসেন, তিনিও সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক ও সিনিয়র সদস্য বিএনডিএস। মাননীয় সভাপতি, বক্তব্য শুরু করছি পক্ষ দলের সুখানুভূতিহীন, উপলব্ধিহীন, প্রেম অনুভূতিহীন পক্ষ দলের প্রথম বক্তার পুরো বক্তব্যের অসারতা প্রমাণ করবার মাধ্যমে। মাননীয় সভাপতি তিনি খুব সুন্দরভাবে স্বীকার করলেন গ্রাম সুন্দর, তবে সেটি স্বল্প সময়ের জন্য। মাননীয় সভাপতি, গ্রামের সৌন্দর্য কোনো উন্নয়ন প্রকল্প নয় যেটি দীর্ঘমেয়াদী কিংবা স্বল্প মেয়াদী সুন্দর হবে। মাননীয় সভাপতি, গ্রামের সৌন্দর্য হচ্ছে শাশ্বত, গ্রামের সৌন্দর্য চিরন্তন, গ্রামের সৌন্দর্য অম্লান। যেই সৌন্দর্যের প্রেমে আকুল হয়ে কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, আমি বাংলার মুখ দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। মাননীয় সভাপতি, এই সৌন্দর্যকে বারবার তিনি খুঁজে পাবার যে আক্ষেপ প্রকাশ করেছেন, সেই সৌন্দর্যের মধ্যে আজকে পক্ষ দলের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা বেড়াতে গেলেই কি না গেলেই কি, সেই সৌন্দর্য তো শাশ্বতই থেকে যাবে। মাননীয় সভাপতি, আজকে যদি বলতে যাই তাহলে প্রতিপক্ষ দলের জন্য বলতেই হয়, লাইলির সৌন্দর্য দেখতে হলে মজনুর চোখ লাগে। ঠিক তেমনি আজকে গ্রামের যে শাশ্বত সুন্দর, সেই সৌন্দর্য দেখতে হলে শুধু এই পক্ষ দলের অন্ধ কিংবা মনের অনুভূতিহীন মন দিয়ে সেই সৌন্দর্য দেখা যাবে না। সেখানে দরকার একটি বিস্তৃত মনের অধিকারী মানুষ। তাই তাদের ক্ষেত্রে বলতেই হয়, তাদের মন আর লায়লা মামুনের মনের মধ্যকার কোনো পার্থক্য নেই। কারণ মাননীয় সভাপতি, তাদের মনের স্থায়িত্ব আর লায়লার মামুনের এই প্রেমের সম্পর্কের স্থায়িত্ব 3 দিনের মাত্র। মাননীয় সভাপতি, ধন্যবাদ জানাচ্ছি আজকের বিতর্কে। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে গ্রাম বেড়াতে গেলেই সুন্দর। বিপক্ষে বলছি, মাননীয় সভাপতি, আমরা মনে করছি গ্রাম শুধু বেড়াতে গেলেই নয়, বরং সব সময় সুন্দর। কারণ গ্রামের সৌন্দর্য কে আসলো কে গেল তাতে করে নির্ধারিত হয় না। গ্রামের সৌন্দর্য সে নিজেই তার নিজের সৌন্দর্যে লিখে যায়। মাননীয় সভাপতি, আজকের বিতর্কে লক্ষ্য করলে যে প্রবন্ধগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞায়নের দাবি রাখে, সেগুলো হচ্ছে গ্রাম কি, সুন্দর কি। মাননীয় সভাপতি, আজকে আপনি দেখলে খেয়াল করবেন যে গ্রাম হচ্ছে সেই গ্রাম যেখানে ভোরের শিশির ভেজা ঘাসে সূর্যের প্রথম আলোর স্পর্শগুলো লেগে থাকে, যেখানে ধান ক্ষেতের ধুলায়িত সবুজের সেই ঢেউ আজকে আমাদের মনকে উজাড় করে যায়। আজকে সেই গ্রামের কথা বলছি, যেই গ্রামে সন্ধ্যার সেই নীরবতার মাধ্যমে পাখির কলকাকলিতে ভেসে আসে প্রশান্তির গান, যেখানে আপনি শহরের বিশ্রী অদ্ভুত অসভ্য শব্দের বিনিময়ে সেই শব্দগুলোকে বাদ দিয়ে আজকে গ্রামে আপনি প্রশান্তির সেই শব্দগুলো খুঁজে পাবেন। তাই মাননীয় সভাপতি, আজকে আমরা গ্রাম বলতে সেই গ্রামকে বোঝাচ্ছি। অন্যদিকে সুন্দর, মাননীয় সভাপতি, এই সুন্দর একটি উপলব্ধি করার বিষয়। এই সুন্দরকে আপনি পৃথিবীর কোন শব্দের প্রেমে কিংবা কবিতার কোন ছন্দে সেটিকে সীমাবদ্ধ করতে পারবেন না। আজকে পক্ষ দলের সেই মূর্খতা দেখে আমরা সে বিস্মিত হচ্ছি যে পক্ষ দল আজকে বললো যে সুন্দর নাকি 2-3 দিন বেড়াতে গেলেই সুন্দর। মাননীয় সভাপতি, তাহলে বলতেই হয় আজকে তারা সৌন্দর্যের সংজ্ঞাটি জানে না। কারণ মাননীয় সভাপতি, একজন ক্যান্সারের রোগীর কাছে সুন্দরের সংজ্ঞা একরকম, একজন ভবঘুরে মানুষের কাছে সুন্দরের সংজ্ঞা আরেক রকম, অন্যদিকে একজন সুস্থ মানুষের কাছে সুন্দরের সংজ্ঞা আরেক রকম, আর তাদের মতো করে অট্টালিকায় বসবাস করা মূর্খদের সৌন্দর্যের সংজ্ঞা আরেক রকম। তাই মাননীয় সভাপতি, আজকে আমরা তাদেরকে বারবার যেটি বলতে চাচ্ছি যে চির সত্য সার্বজনীন যে সৌন্দর্য, সেই সৌন্দর্য হয় প্রশান্তির, মুগ্ধতার এবং চির অম্লান। তাই মাননীয় সভাপতি, আজকে আমরা সেই সৌন্দর্য সবসময় গ্রামে থাকে সেটি নিয়ে কথা বলছি। মাননীয় সভাপতি, আপনি খেয়াল করলে দেখবেন যে আজকে তাদের যে বেড়াতে যাওয়ার ব্যাপারটা, এটা 2 থেকে 3 দিনের হয়। মাননীয় সভাপতি, তাদের এই সৌন্দর্য উপভোগ করার ব্যাপারটা অনেকটা আইসিইউর পেশেন্টের মতো। 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে সকল ঔষধ ইনজেকশন একসাথে পুশ করতে হবে। কিন্তু মাননীয় সভাপতি, এই 3 দিনের আপ্যায়ন, 3 দিনের সকাল বেলার দেশি মোরগ, বিকেল বেলার মাছ কিংবা রাতের বেলার
দেশি যে পিঠাপুলি সেগুলো খেয়ে আপনি গ্রামের যে শাশ্বত সৌন্দর্য সেটি আপনি অনুভব করতে পারবেন না। আমরা বিশ্বাস করি এই সৌন্দর্য দেখতে হলে আপনারা গ্রামে আসুন, কারণ মাননীয় সভাপতি আজকে পক্ষ দলের মতো মানুষগুলো সারা জীবন থাকে শহরের অট্টালিকার ভিড়ে। তাই মাননীয় সভাপতি তাদেরকে বলতে চাই, তাদের মন দিল কিংবা তাদের পুরো অনুভূতিগুলো আজকে ইট পাটকেলের ভিড়ে হারিয়ে গেছে। তা আজকে ইটের ভাটার যেই পোড়া ইট, তাদের মনের মধ্যে এই পোড়া ইটের যেই প্রভাব, সেই প্রভাব আমরা লক্ষ্য করছি। তাই আমরা মনে করি সেই বর্ষার সময়, ঝুম বৃষ্টির সময়ে আপনি যখন গ্রামে শুয়ে থাকবেন, সেই শোয়া অবস্থায় আপনার মাথার উপর যখন দুয়েক ফোঁটা করে বৃষ্টির ফোঁটা পড়বে, সেই মুহূর্তে আপনি অনুভব করবেন পৃথিবীর সকল অনুভূতি আর এই এক ফোঁটা বৃষ্টির অনুভূতির মধ্যে কতটা আনন্দ, কতটা সুখ। তাই মাননীয় সভাপতি বিখ্যাত কবি শেক্সপিয়ারের একটি উক্তি দিয়ে শেষ করতে যাচ্ছি, লাভ ইজ স্মোক, লাভ ইজ এ স্মোক মেড উইথ ফিউম অফ সাইজ। অর্থাৎ মাননীয় সভাপতি, প্রেম, ভালোবাসা এবং সৌন্দর্যের অনুভূতিটা তৈরি হয় ধোঁয়ার মধ্য দিয়ে। যেই ধোঁয়াটি বারবার যন্ত্রণাদায়ক হলেও সেই ধোঁয়া মানুষ বারবার পেতে চায়। মাননীয় সভাপতি, শেষ করব তবে আমার প্রেমের গুরু হুমায়ুন আহমেদের একটি উক্তি দিয়ে। তিনি বলেছেন, প্রেম এমন একটি অসুখ যে অসুখের যন্ত্রণা মানুষ বারবার পেতে চায়। তাই মাননীয় সভাপতি, গ্রামের এই সৌন্দর্য, আপনি হাজার সমস্যা থাকবে, সেই সমস্যাগুলোকে উপেক্ষা করে আজকে মাননীয় সভাপতি আপনাকে সেই সুখ অনুভব করতে হবে। তাই মাননীয় সভাপতি, তাদের মতো আজকে গ্রামের সৌন্দর্যতা কখনো প্রয়োজনীয়তা দিয়ে ডিফাইন করা যায় না। তার আজকে সুবিধা দিয়ে সৌন্দর্যকে লিমিটেশন দিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই লিমিটেশনের সবকিছুর ঊর্ধ্বে গিয়ে গ্রাম সবসময় সুন্দর, গ্রামের সৌন্দর্য চিরস্থায়ী। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা সোহাগ হোসেনকে। আমরা সোহাগ হোসেনের বক্তব্য শুনলাম। সোহাগ হোসেন গ্রাম সবসময় সুন্দর এই কথাটি তুলে ধরল। আসলে সুন্দর কখন উপভোগ্য হয়, এটা একটা বোধোদয়ের ব্যাপার, তাই না? এর মনস্তত্ত্বটা কি? এই যে প্রশান্তির মনস্তত্ত্ব, সেটা বেড়াতে গেলেই সুন্দর হয়। এখন আমরা সেই যুক্তিতে আবার যাব। পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম ও সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক ও নির্বাহী পরিচালক বিএনডিএস। মোহাম্মদ শরীফুল ইসলাম দ্বিতীয় বক্তা, তাকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ মনে হয় এতক্ষণ ইউটোপিয়া কিংবা ড্রিমল্যান্ডে ছিলেন। আসুন তাদেরকে একটু টেনে নামাই। তারা এতক্ষণ যেই গ্রামের বর্ণনা দিয়ে গেলেন, বাংলার কোথাও আপনি সেই গ্রাম খুঁজে পাবেন না। সেই গ্রাম পেতে গেলে আপনাকে সুইজারল্যান্ডে যেতে হবে, কাশ্মীরে যেতে হবে, জাপান কিংবা জার্মানিতে যেতে হবে। কারণ হচ্ছে সুইজারল্যান্ডের গ্রামগুলো এমন পাহাড়ি এলাকায়, সেখানে বসেও আপনি হাই স্পিডের আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, নাসার কাজে আপনি অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু বাংলাদেশের গ্রামগুলো এমন, কয়েকদিনের জন্য আমরা বেড়াতে গেলেও সেখানে নেটওয়ার্ক খোঁজার জন্য গাছের মগ ডালে উঠতে হয়। আমরা কিভাবে সেই গ্রামকে সবসময়ের জন্য সুন্দর বলতে পারি? আসলে আমরা এমন একটা যুগে মাধ্যমিক মডারেটর বসবাস করছি যেখানে আমাদের অক্সিজেনের অভাব হলেও আমাদের হয়, কিন্তু ইন্টারনেটের অভাব হলে আমাদের শ্বাসকষ্ট শুরু হয়। সেই যুগে বসবাস করে আমরা গ্রামকে কখনোই শাশ্বত সুন্দর বলতে পারি না। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডল এবং যারা শুনছেন। বিতর্ক চলছে, গ্রাম বেড়াতে গেলেই সুন্দর পক্ষে বলছে। প্রথমত মাননীয় মডারেটর, বিষয়টি একটু পরিষ্কার করি। আবার প্রতিপক্ষের প্রথম বক্তা চমৎকার ভাবে এবং চরম ভাবে বিষয়টি বুঝতে ভুল করেছেন। তিনি আজকে গ্রামের সংজ্ঞায়নে শুধুমাত্র গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিয়ে কথা বলেছেন, সৌন্দর্য নিয়ে কথা বলেছেন। কিন্তু সৌন্দর্য শুধুমাত্র প্রকৃতি নিয়ে হয় না। গ্রামে মানুষ বসবাস করে, সেখানে সামাজিকতা আছে, অবকাঠামো আছে, রাজনীতি আছে। এই সামগ্রিক বিষয়গুলোকে একত্রিত করেই আমরা বলতে পারি সেটি হচ্ছে সুন্দর। কিন্তু প্রতিপক্ষ শুধুমাত্র তিনি রোমান্টিক প্রেমের কথা বলে গেলেন। আমি তো প্রথম মনে করেছিলাম আমাদের সাবেক কোন সাধারণ সম্পাদক চলে আসলেন কিনা। আসলে মাননীয় সভাপতি, আমাদের প্রতিপক্ষের আরেকটা কথা বলি। ওনারা আজকে বসবাস করছেন ইমোশনে, কিন্তু বাস করতেছেন মোশনে। তার কারণ হচ্ছে প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন আমরা ইট পাথরে থাকি। আমার প্রশ্ন, প্রতিপক্ষের 3 জন বক্তাই বর্তমানে শহরে বসবাস করে। গ্রাম যদি এতই সুন্দর হয়, তারা একজনও কিন্তু গ্রামে থাকে না,
গ্রামে থাকতেছে না। প্রতিপক্ষের দলনেতার অফিস ছিল তার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্ব, তারপরেও তিনি 10 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে শহর থেকে তিনি সেই অফিস করতে যেতেন। তার কাছে গ্রাম খুবই সুন্দর, সেটা শুধুমাত্র বক্তৃতার মঞ্চে কিংবা অনুভূতিতে বা কল্পনায়। আর প্রতিপক্ষের প্রথম বক্তা জীবনানন্দ দাশের কথা বলে গেলেন, চমৎকার। আপনি কি জীবনানন্দ দাশের জীবনী পড়েছেন? জীবনানন্দ দাশ সারাটা জীবন কাটিয়েছেন কলকাতার শহরে। তার যে কবিতাগুলো লিখেছেন সবগুলো ম্যাচের ধোয়ায় বসে লেখা, এবং তার মৃত্যুটা হয়েছিল কলকাতায় বিখ্যাত সেই ট্রাম দুর্ঘটনায়। তিনি গ্রামের নিয়ে তখনই লিখতে পেরেছেন যখন তিনি স্থায়ীভাবে শহরে বসবাস করতেন, কল্পনা করতেন, গ্রামে ঘুরতে যেতেন, তখন তার কাছে যেটা সুন্দর অনুভব হতো সেটাই তিনি লিখছেন। তিনি যদি সবসময় গ্রামে থাকতেন আর বামনবাড়িয়ার সেই ক্যাটাবল্লমের তিনি যদি সেই ঝগড়া দেখতেন, কোনোদিন তার দিয়ে লেখা আসতো না। মাননীয় সভাপতি, আসলে গ্রাম হচ্ছে সেই বই যেটি শুধুমাত্র অবসরে 2-1টি পাতা উল্টিয়ে দেখলেই আমাদের কাছে ভালো লাগে। যখন আপনি একই পাতা বারবার উল্টিয়ে পড়তে যাবেন তখন সেই গ্রাম আপনার কাছে ভালো লাগবে না। কেন লাগবে না একটু ব্যাখ্যা করি মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, আমরা যখন বেড়াতে যাই তখন গ্রামের কাদামাটি আমাদের কাছে একটি মৃত্তিকার গ্রাম মনে হয়। লোডশেডিং, তারপরে হচ্ছে কাদা কদমাত্র যে পথ, সেটা আমাদের কাছে আসলে খুব ভালো লাগে। কিন্তু আমরা যখন স্থায়ীভাবে থাকি বা যেই মানুষগুলো সেখানে স্থায়ীভাবে থাকে তাদের জন্য সেটি একটু অভিশাপ। কারণ হচ্ছে গ্রামে আপনি সৌন্দর্যের কথা যদি বলেন, গ্রামে মাত্র 3% মানুষ শহরে বসবাস করত, বর্তমানে সেটা 36%, এবং 2050 সাল নাগাদ সেটা 50% উন্নত হবে। তার মূল একটাই কারণ, গ্রামে আমাদের অবকাঠামোগুলো নেই, গ্রামের সৌন্দর্য এবং নাগরিক যে সুবিধা সেগুলো নিশ্চিত নেই, যার কারণে গ্রামে সবসময় সুন্দর না। মাননীয় মডারেটর এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা বিতর্কের স্ট্যান্ড পয়েন্ট সেটা হচ্ছে একেবারে পরিষ্কার। আমরা বিতর্কটা করছি 3টা জায়গা থেকে, প্রথম বক্তা বলেই গিয়েছে, সেটা হচ্ছে আমাদের সামাজিক অবকাঠামো এবং মনস্তান্ত্রিক। প্রতিপক্ষ সৌন্দর্য বলতে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যকে বোঝাচ্ছে। আমার কথা হচ্ছে একজন মানুষ যদি অসুস্থ হয় সেখানে তাকে কোন প্রাকৃতিক অক্সিজেন দিয়ে আপনি নিরাময় করবেন? তাকে কিন্তু অক্সিজেন সিলিন্ডার দরকার। যেখানে জাপান কিংবা জার্মানিতে যদি কেউ গ্রামে অসুস্থ হয় 10 মিনিটের মধ্যে তার কাছে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছে যায়, যেটাকে বলে গোল্ডেন আওয়ার। আর বাংলাদেশে শুধুমাত্র ঠেলাগাড়ি দিয়ে ফেলে মেন রোডে আনতে আনতে রোগীর জীবন শেষ। এটা হচ্ছে আমাদের গ্রামের অবস্থা। বাড়ি করেও আপনি শহরে থাকবেন, আপনি মানসিক প্রশান্তি পাবেন। তার কারণ হচ্ছে কি, গ্রামের প্রত্যেকটা চা দোকান হচ্ছে এক একটা আপনার বিশ্ববিদ্যালয়। এখানে এমন কোনো কিছু বাদ নাই যেটা নিয়ে চর্চা হয় না। এখানে আপনি বিয়ে করলেন না কেন, বিয়ে করলেন কেন, বাচ্চা হয় না কেন, বাচ্চা এত হইলো কেন, এই যে পরচর্চা পরনিন্দা গ্রামে এটি একটি খুবই স্বাভাবিক বিষয়। এবং গ্রামের মানুষ ততক্ষণই সহজ সরল যতক্ষণ তাদের মধ্যে জায়গা জমি নিয়ে কোনো ঝগড়া না হয়। যখনই পরের দিন দেখবেন গ্রুপ থেকে মাছ থেকে ভর্তা, তারপরে মনে হয় যায় না কাজ। মাননীয় সভাপতি, আমরা একেবারে আমাদের বক্তব্য পরিষ্কার, গ্রাম অবশ্যই সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করে আমরা বেড়াতে গেলে কিন্তু আমরা চাই গ্রাম সবসময়ের জন্য সুন্দর হোক, এই সমস্যাগুলো দূরীভূত হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ শরীফুল ইসলামের বক্তব্য শুনলাম। বেড়াবার জন্য গ্রাম, সেখানে জীবনযাত্রার অনুষঙ্গ, এই যে গ্রাম আর শহরের বৈষম্য, সেটি বেশ চমৎকার ভাবে উপস্থাপিত হয়েছে দ্বিতীয় বক্তার মধ্য দিয়ে। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ ইসরাফিল মুর্তজা, গ্রাম বেড়াতে গেলেই সুন্দরের বিপক্ষে তার অবস্থান। ইসরাফিল মুর্তজা সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক এবং নির্বাহী পরিচালক BNDS। শুরু করছি প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার যুক্তি খণ্ডন দিয়ে। তিনি বারবার বলার চেষ্টা করেছেন গ্রামের সুবিধা অসুবিধা নিয়ে, গ্রামে বসবাস করলে নাকি অসুবিধা বেশি, শহরে বসবাস করলে নাকি সুবিধা বেশি। কিন্তু মাননীয় মডারেটর, আপনার জ্ঞাতার্থে আমরা বলতে চাই আজকের বিতর্কটি একবারও গ্রামের সুবিধা অসুবিধা নিয়ে নয়, বরং আমরা বলার চেষ্টা করছি গ্রাম বেড়াতে গেলেই সুন্দর নাকি শাশ্বত চিরায়ত সারা জীবনের জন্য সুন্দর। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, বিতর্ক চলছে, বিতর্কের প্রেক্ষিত গ্রাম বেড়াতে গেলে সুন্দর বিষয়ের বিপক্ষে আমি এবং আমার দলের সুদীর্ঘ অবস্থান। মাননীয় সভাপতি, এতক্ষণ ধরে
প্রতিপক্ষের অসার যুক্তির স্তূপে সাজানো বক্তব্যগুলো শুনছিলাম আর ভাবছিলাম একটা মানুষ কতটা হিপোক্রেট হলে পরে, একটা মানুষ কতটা অসার বোধ সম্পন্ন হলে পরে চিরায়ত শাশ্বত সৌন্দর্যের আধার গ্রামীণ সৌন্দর্যকে ক্ষণিকের সৌন্দর্য বলে বিবৃত করে যেতে পারে। মাননীয় সভাপতি, তাদের এই ক্ষণিকের সৌন্দর্য লাভের টনিক দেখে আমার বিখ্যাত প্লে বয় ডন জোয়ানের কথা মনে পড়ে যায়, যে পৃথিবীটাকে ওয়ান নাইট স্ট্যান্ড সৌন্দর্যের চশমায় দেখতো। আর তাই এখন আর আমার বলতে ইচ্ছে করছে না প্রতিপক্ষের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা অথবা দলনেতা, বরং আমার বলতে ইচ্ছে করছে ছোট প্লে বয়, মেজো প্লে বয় এবং বড় মাননীয় সভাপতি। আমরা তো গ্রাম আর গ্রামীণ সৌন্দর্য বলতে প্রতিপক্ষের অসার যুক্তিকে সংজ্ঞায়িত গ্রামকে বলছি না, বরং আমরা গ্রাম বলছি তাকেই যেখানে যাওয়ার জন্য কবি জসীমউদ্দিন নিমন্ত্রণ দিয়ে বলেছিলেন, তুমি যাবে ভাই, যাবে মোরের সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করে মোরে গেহখানে রয়ে আছে ভরে, মায়ের বুকেতে বনের আদরে বাইরের স্নেহের ছায়, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। মাননীয় সভাপতি, আমরা তো গ্রামের সংজ্ঞা প্রতিপক্ষের প্রথম বক্তা যেটা দিয়ে গিয়েছেন আমরা সেটা বলছি না, বরং গ্রাম বলছি তাকেই যেটাকে পৃথিবীর সাহিত্যের অলিতে ছোট ছোট গ্রামগুলি পল্লবে গণ আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ তল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ, যেখানে এখনো ডানা মেলে পাখিরা ভোরের গান গায়, যেন আকাশের ছোঁয়ারে প্রতিযোগিতায় মত্ত। কবি দ্বিজেন্দ্রলাল বলেছিলেন, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, বর্ষায় বেল জেলে থই থই করে ওঠে, নদীতে নৌকার হাওয়ায় তুলে মনে বুলানো সোর, শরতে কাশফুলের সাদা সমার হয়ে যে গ্রামের পথঘাটকে শিউলি ফুলের মতো নরম করে তোলে, হেমন্তে নতুন ধানের গন্ধে মৌ মৌ করে যে গ্রামের পরিবেশ, আর শীতের সকালে কুয়াশার চাদর জড়িয়ে যে গ্রাম হয়ে ওঠে এক রূপকথার শহর। কৃষকের ভোরে মাঠে যায়, গৃহবধূ হাসতে হাসতে চুলায় আগুন দেয়, আর গ্রামীণ শিশুরা নেটপোতে খেলার আসর সাজিয়ে বসে। তাই তো রেনেসা গানে গানে বলেছে চলছে পয়লা বৈশাখে নবান্নের উৎসব হালকাতা, গরুর গাড়ি ঢেকি লাঙ্গল মাছ ধরার খোল, এমন নিরেট আনন্দের উৎসব কোথায় গেলে পাবেন প্রতিপক্ষ। সন্ধ্যায় নামলেই যে গ্রামের মাঠে কিংবা মন্দিরের প্রতিপক্ষ বারবার যেটা বলার চেষ্টা করে যাচ্ছেন, তিনারা যদি গ্রামে বেড়াতে যায় শুধুমাত্র ওই সময়টাই নাকি গ্রাম সুন্দর থাকে, আর অন্যান্য সময়কে তাহলে প্রতিপক্ষ গ্রামটা কদর্যে নোংরা কাদামাটিতে ভরে থাকে না। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ যেটা করার চেষ্টা করছে, তারা শুধুমাত্র আমি যে ওয়ান নাইট স্ট্যান্ড থিওরি প্রেমিকা এভাবে দিয়ে তাদের জীবনটাকে শেষ করে দিতে চায়। কিন্তু আমরা যে সৌন্দর্যের কথা বলছি, আমরা যে অনাদি অনন্তকালের কথা বলছি, আমি যেখানেই বসবাস করি, আমি গ্রামে বসবাস করি, আমি ঢাকায় বসবাস করি, আমি কুমিল্লায় বসবাস করি, কিন্তু আমরা স্বীকার করে যাই, আমি থাকি বা না থাকি, আমি একদিন থাকি, আমি 1000 দিন থাকি। গ্রাম সৌন্দর্য, গ্রামের অলিগলি সুন্দর, গ্রামের যে ছড়া আছে সেটা সুন্দর, গ্রামের ফিটাফলি সুন্দর, গ্রামের সৌন্দর্য সুন্দর। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ ইসরাফিল মুর্তজাকে। গ্রামের সৌন্দর্য সবসময় উপভোগ করে, মন ছোঁয়া সৌন্দর্য সুবিধা অসুবিধার বিষয় না। বেশ চমৎকার ভাবে উপস্থাপন করলো। আমরা এবার দলনেতাদের আচ্ছা, নির্বাহী পরিচালক 5 জন বলেই আমরা 2 জন নির্বাহী পরিচালক পেলাম এ পর্যন্ত। অন্যতম নির্বাহী পরিচালক। এবার দলনেতাদের বক্তব্য শুনব। পক্ষ দলের দলনেতা শরীফ হোসেন, টেলিভিশন বিতার্কিক নির্বাহী পরিচালক। আরেকজন নির্বাহী পরিচালক পেলাম বিএনডিসির। শরীফ হোসেন দলনেতা, পক্ষ দল, বলবেন গ্রাম বেড়াতে গেলেই সুন্দর, এর পক্ষে তার অবস্থান। প্রতিপক্ষ বন্ধুদের বক্তব্য শুনে আমার শাহ আব্দুল হাকিমের একটি গানের কথা মনে পড়ে গেল। আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মসজিদে গাইতাম, হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম, কে হবে মেম্বার, কে গ্রাম সর্দার, আমরা কি তার খবর রাখিতাম। এই গ্রামে এখন কে মেম্বার আর কে চেয়ারম্যান হবে, সেই অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতায় কত মানুষের জীবন বিসর্জন দিতে হচ্ছে প্রতিপক্ষ জানেন। তাই গ্রামের এই
রাজনীতিকে বন্ধ করে অনেক মানুষ গ্রাম থেকে আজ শহরে পাড়ি জমাচ্ছে স্থায়ীভাবে। আর এই বাস্তবতায় দাঁড়িয়ে আমি এবং আমার দল দৃঢ়ভাবে বিশ্বাস করি গ্রাম বেড়াতে গেলে সুন্দর। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। বিতর্ক চলছে, আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে গ্রাম বেড়াতে গেলে সুন্দর। আমার প্রথম বক্তা বিতর্কের বিষয়ে বিশ্লেষণ করেছেন, দ্বিতীয় বক্তা যুক্তি এবং তথ্যের মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেছেন। আমি দলনেতা হিসেবে তাদের বক্তব্য সমন্বয় সাধন করে প্রমাণ করে যাবই যে গ্রাম বেড়াতে গেলে সুন্দর। লক্ষ্য করে প্রতিপক্ষ সুন্দর একটি আপেক্ষিক ও মনস্তাত্ত্বিক বিষয়। এই বিষয়গুলো মানুষের চিন্তা চেতনার সাথে সাথে পরিবর্তন হয়। যেমন আমরা বলি সুন্দর মানুষ, সুন্দর মন, সুন্দর খাবার, সুন্দর পোশাক, সুন্দর নারী, সুন্দর গাড়ি, যা দেখলে ভালো লাগে, কিছুক্ষণ পরে ভালো নাও লাগতে পারে। এই যে ইট পাথরের শহর থেকে আমরা যখন গ্রামে যাই, গ্রামের প্রকৃতি আমাদের ভালো লাগে, কিন্তু গ্রামের যে সামাজিক পরিবেশ রয়েছে, সামাজিক অবকাঠামো রয়েছে, সেটি যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের শিক্ষা, চিকিৎসা, আমাদের অবকাঠামো উন্নয়নের কারণে কিন্তু আমরা সেই গ্রামে স্থায়ীভাবে বসবাস করতে পারি না। তাই আমরা যারা জন্মগ্রহণ করে একটা শিশু তার প্রয়োজনে সে শহরে চলে যায়, সে উচ্চশিক্ষা গ্রহণ করে, সে কর্মজীবনে সে শহরে থেকে যায়। তাই সে গ্রামের সৌন্দর্য তাকে নীল কাটে না, সে শহরে স্থায়ীভাবে বসবাস করে। প্রতিপক্ষের বন্ধুরা, সুন্দর পাহাড়, সুন্দর সাগর, সাগর সুন্দর বলে আমরা কিন্তু সাগরে বেড়াতে যাই, কিন্তু সাগরের যে নীল জলরাশি দেখে আমরা বেড়াতে যাই, সে নীল জলরাশি কত মানুষের জীবন কেড়ে নেয় সেটা সাগরে স্থায়ীভাবে বসবাস করে সেই বলতে পারবে। আমরা পাহাড়ে বেড়াতে যাই, কিন্তু পাহাড়ের যে সৌন্দর্যের মাঝে একটি ভয়ঙ্কর রূপ আছে সেটা সেই বলতে পারবে যে পাহাড়ে বসবাস করে। তাই পাহাড়, গ্রাম, এই প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো, এগুলোর পাশাপাশি যদি সামাজিক অবকাঠামো উন্নয়ন না হয় তাহলে মানুষ কোনোভাবেই প্রকৃতির কাছে যেতে পারবে না, সে বাধ্য হয়ে সেই শহরে ফিরে আসবে। মাননীয় সভাপতি, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশের মূল সামাজিক এবং অর্থনৈতিক কাঠামো হচ্ছে কৃষি নির্ভর, কিন্তু ভয়ের বিষয় হচ্ছে বাংলাদেশের যারা কৃষক তারা গ্রামে বসবাস করে, কিন্তু আরো ভয়ের বিষয় যেটি হচ্ছে এই কৃষকদের স্বপ্ন কিন্তু গ্রাম দেখাতে পারছে না। কারণ স্বপ্ন পূরণের জন্য আমাদের শহরে যেতে হচ্ছে, স্বপ্ন পূরণের জন্য আমাদের গ্রামের কৃষকরা আজ বাধ্য হয়ে সবাই শহরে চলে যাচ্ছে। প্রতিপক্ষ, আপনারা শহরের যে কথাগুলো বলেছেন, গ্রাম থেকে মানুষ শহরে যাওয়ার কারণে কিন্তু শহরের অনেক সমস্যা তৈরি হয়েছে। আমরা যারা আজকে এখানে বিতর্ক করছি, আমরা কিন্তু গ্রামে জন্মগ্রহণ করেছি, প্রয়োজনে আমরা শহরে গিয়েছি, কর্মজীবনে আমরা শহরে বসবাস করছি, মৃত্যু পর্যন্ত কিন্তু আমরা শহরে থাকবো। কিন্তু সমাজ বিজ্ঞানীদের মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে গ্রাম থেকে শহর অনেক বেশি উন্নত। তাই শহর মানুষকে কাছে টানে, গ্রামের সৌন্দর্য মানুষকে কাছে টানে না। মাননীয় সভাপতি কথায় বলে বাংলাদেশে এমপি হওয়া অনেক সহজ, কিন্তু গ্রামের মেম্বার হওয়া অনেক কঠিন। ভিলেজ পলিটিক্স যে বুঝে না সে কিন্তু তার অস্তিত্ব টিকে রাখতে পারে না। এর জন্য অনেকেই বলে যদি কারো শত্রুতা থাকে তাকে গ্রামের রাজনীতিতে প্রবেশ করা তার জীবন নষ্ট হয়ে যাবে। এখন গ্রামের মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা, এমনকি কবরস্থানে কে সভাপতি হবে এটি নিয়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলছে। মাননীয় সভাপতি, আমরা এখন কি দেখছি, আইন এবং সালিশ কেন্দ্রের একটি গবেষণা দেখা গেছে আমাদের যে মিথ্যা আইন সেটি গ্রামে হচ্ছে শহরের থেকে প্রায় 90% বেশি। মাননীয় সভাপতি, আমি একটু শহরের কিছু কথা বলি। শহর অবকাঠামো দিক থেকে অনেক বেশি উন্নত, কিন্তু গ্রামের মানুষের যে চরিত্রের উন্নয়ন সেটি কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। লক্ষ্য করুন, আপনি যদি গ্রামে কোনো মানুষের বিয়ের জন্য যান, গ্রামের কাউকে যদি জিজ্ঞেস করেন যে মেয়েটি কেমন, সে আপনাকে বলে মাইয়া হচ্ছে কাইল্লা, যতটা দেখছেন ফর্সা, সাবান এবং সোডা মাইলটা হয়েছে সাদা। অর্থাৎ মেয়েটা জন্মগতভাবে যাই হোক না কেন মেয়ে কালো, অর্থাৎ একটি বদনাম কিন্তু তাকে বলে দিবে। প্রতিপক্ষের বন্ধুরা, তারা যে তিনজন, তারা কিন্তু যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের জীবনের যে জীবন বৃত্তান্ত সেখানে কিন্তু তারা শহরের ঠিকানা দিয়েছে। গ্রামের ঠিকানা যদি দিত তাহলে কিন্তু তারা বিয়ে করতে পারতো না। মাননীয় সভাপতি, আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি, গ্রামের মানুষের চিন্তা চেতনা, প্রতিপক্ষ লক্ষ্য করুন, আপনারা কিন্তু শহরে এবং গ্রামে বাড়ি করছেন। গ্রামে যদি আপনি একটি সুন্দর বাড়ি করেন, আপনার প্রতিবেশী আপনাকে কি বলবে জানেন? যে আপনি হয় ধান্দাবাজ, না চান্দাবাজ, নাহলে ঘুষখোর, এই টাকা দিয়ে আপনি গ্রামে বাড়ি করেছেন, আপনি সেই বাড়িতে থাকতে পারবেন না, আপনি কিন্তু শহরে চলে আসবেন। মাননীয় সভাপতি, আমাদের যে গ্রামের পরিস্থিতি, আমাদের যে গ্রামের অবকাঠামো সেটি এখন কিন্তু সমৃদ্ধ হচ্ছে না। সমৃদ্ধ না হওয়ার কারণে আমরা বাধ্য হয়ে কিন্তু শহরে চলে আসছি। এই শহরে আসার কারণে কিন্তু আমাদের জীবনযাত্রার মান অনেক বেশি উন্নত এবং সমৃদ্ধ হচ্ছে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, গ্রামের ছোট ছোট
ছোট যে চায়ের দোকানগুলো, এগুলো কিন্তু একটা বিশ্ববিদ্যালয় লেভেলে, সেখানে সকল বিষয় নিয়ে গবেষণা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে বাংলাদেশের হিরো আলমের রাজনীতি সব কিন্তু এই গবেষণা কেন্দ্র হচ্ছে। এখানে আমাদের নায়িকারা বিয়ে করলো কি করলো না, এখানে আমাদের সালমান খান কেন বিয়ে করলো না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা গবেষণা করতে থাকে। এই বাস্তবতা প্রেক্ষাপটে আমার তো যেটা বিশ্বাস করি, আমরা চাচ্ছি গ্রামের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রাম এবং শহরের যে বৈষম্য সেটি যদি দূর করা সম্ভব হয়, তাহলে চীন এবং জাপানের মতো গ্রামে বসে থেকে আমরা শহরে জীবনযাপন করতে পারবো, দিনে কাজ করে আবার গ্রামে চলে আসতে পারবো। এই বাস্তবতার প্রেক্ষিতে আমরা বলতে চাই, গ্রাম বেড়াতে গেলে সুন্দর, সবসময়ের জন্য সুন্দর নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, সবাইকে নিয়মিত শুভেচ্ছা। আমরা পক্ষ দলের দলনেতা শরীফ হোসেনের যুক্তি শুনলাম, সুন্দরের মনস্তত্ত্ব খুঁজছিলাম, সে সুন্দরের মনস্তত্ত্ব তুলে ধরল। এবারে বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া। সাইফুল ইসলাম ভুইয়াও জাতীয় টেলিভিশন বিতার্কিক এবং উপদেষ্টা বিএনপিএস এর। মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া। আমার প্রতিপক্ষ দলের বক্তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে গ্রামে গিয়ে গ্রামের মানুষের সাথে, গ্রামের প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো সদিচ্ছা কিংবা মানসিক স্বাস্থ্য কোনোটাই ওনাদের নেই। আমার মনে হচ্ছে ওনারা সেই প্রজাতির যারা ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে গিয়ে থালাপাটি মাজতে চান, কিংবা তাতেও ব্যর্থ হলে সৌদি আরবে গিয়ে কফিলের ছেলের জন্য সান্ডা ধরতে চান। প্রতিপক্ষ গ্রামে গিয়ে মাছের খামার করতে চান না, গরুর খামার করতে চান না, তারা সান্ডার খামারে কাজ করতে চান। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে গ্রাম বেড়াতে গেলেই সুন্দর। বিষয়ের বিপক্ষে আমার এবং আমার দলের যৌক্তিক অবস্থান। যেমনটি আমার দলের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা বলে গিয়েছে, আমার প্রতিপক্ষের বক্তাগণ গ্রাম চিনতে ভুল করেছেন। তারা গ্রাম হিসেবে ধরে নিয়েছেন কাল্যাজুরি পাক্কার মাথা কিংবা ধর্মপুরের পাশে দৌলতপুরকে, কিন্তু আমাদের যে চিরায়ত যে গ্রাম, সেই গ্রাম ওনারা চিনতে পারেননি। চিনলেও সেই গ্রামের সৌন্দর্য উপভোগ করার মতো সুন্দর মন ওনাদের নেই। শহরের অশান্ত জীবনের জাতাকলে পিষ্ট হয়ে ওনাদের মন পচে গিয়েছে। সেই পচা মন নিয়ে ওনারা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারছেন না, ওনারা অনুভব করতে পারছেন না গ্রামের সৌন্দর্য। মাননীয় মডারেটর, বিতর্কের প্রতিপক্ষ দলের বক্তব্য শুনে মনে হচ্ছে ওনারা গ্রামে গেলেই ওনাদের ওয়াইফাই কাজ করে না, ওনারা গ্রামে গেলেই ওনাদের জীবন থেমে যায়, ওনারা কোনো প্রাগৈতিহাসিক গুহায় চলে যান। ওনাদের যুক্তি শুনে মনে হচ্ছে গ্রামে পাখি গান গায় না, গ্রামে এখন আর মানুষ কথা বলে না, মোবাইল কাজ করে না, গ্রামের মানুষ শুধু মারামারি আর কাটাকাটি করে আর সারাদিন কান্নাকাটি করে। কিন্তু না প্রতিপক্ষ, চিরায়ত বাংলার রূপ হচ্ছে সেই কবিতার মতো, যে কবিতার ভাবার্থ আপনারা বুঝতে ব্যর্থ হয়েছেন। তাই আপনারা বলছেন গ্রাম শুধু বেড়াতে গেলেই সুন্দর। আর গ্রামের, আপনারা জানেন না, গ্রামের মানুষের রোজকার জীবনই হচ্ছে এক একটা কবিতার মতো, যেখানে সকালে মা ভাঙা হাড়িতে ভাত বসান, কিংবা বাবা কৃষক তিনি কাস্তে হাতে বের হয়ে যাচ্ছেন তার মাঠের দিকে। সেই মুহূর্তটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য, কিন্তু আপনারা সেই সুন্দর দৃশ্যটি বুঝতে ব্যর্থ হচ্ছেন। সকাল বেলায় কুয়াশা মাখা মাছের উপর দিয়ে একজন কৃষক হেঁটে যাচ্ছেন, তার পাশ দিয়ে এক পাল হাঁস ডানা মেলে পুকুরের দিকে ছুটে যাচ্ছে। এই সুন্দর দৃশ্য আপনারা কখনো বাস্তবে দেখেননি, তাই আপনারা অনুভব করতে পারছেন না। গ্রামে গেলে অন্তত আপনারা মেকি করেও বলেন গ্রামের ফ্রেশ এয়ার রয়েছে, আর শহরে ফ্রেশ এয়ারের নাম দিয়েছে আমরা রুম ফ্রেশনার। আপনার রুম ফ্রেশনারে অভ্যস্ত মানুষ, আপনারা কিভাবে ফ্রেশ এয়ারের মর্ম বুঝবেন সেটা আমার বোধগম্য নয়। শহরের দেয়ালে দেয়ালে লেখা থাকে ওয়াইফাই কানেক্টেড, শহরের মানুষজন ওয়াইফাই কানেক্টেড, আর গ্রামের মানুষগুলো হৃদয় থেকে হৃদয়ে কানেক্টেড। ওয়াইফাই কানেক্টেড মানুষজন কখনো হৃদয়ের কানেকশন বুঝতে পারবেন না, এটাই বাস্তব। প্রতিপক্ষ, এই মঞ্চে দাঁড়িয়ে আমরা আজকে বলতে এসেছি গ্রাম শুধু বেড়াতে গেলেই সুন্দর নয়, গ্রাম চিরকালই সুন্দর। গ্রাম কোনো ডে ট্রিপের প্যাকেজ নয়, গ্রাম এক ধরনের অনুভূতি, যেটা আপনাকে অনুভূতি দিবে, একটা আত্মার প্রশান্তি দিবে। এটা অনুভব করতে হলে আপনাকে গ্রামে যেতে হবে, কিন্তু আপনি গ্রামে যাবেন না, কারণ আপনি সেই উইকেন্ড প্রেমিক। গ্রাম আপনার সেই প্রেমিকা যাকে নিয়ে আপনি ঘুরতে পছন্দ করেন, বিয়ে করে বসবাস করতে আপনি রাজি নন। প্রতিপক্ষ, গ্রামের কোনো বাড়িতে যদি আপনি যান, সেখানে আপনাকে জল খাবার দিয়ে আপ্যায়ন করা হবে, পরে অন্য কথা। আর শহরে আপনি যখন যাবেন, বাড়ির দারোয়ান বলবে স্যার আজকে বাসায় নেই, কারণ দুপুরে স্যারকে আপনাকে খাওয়াতে হবে। সেই ভয়ে আপনার বন্ধু দারোয়ান বলবে আপনি স্যার আজকে বাসায় নেই। আর তারপরও আপনারা বলেছেন গ্রামের ঝগড়াঝাটির কথা। ঝগড়াঝাটি হলেও গ্রামের যে প্রতিবেশী, সে আপনার সুখ দুঃখের সাথী। আর শহরে যিনি আপনার প্রতিবেশী, সে ভিন্ন ছায়াপথের প্রাণী, তাকে আপনি জানেন না আপনার পাশের বাড়িতে কে থাকে।
আপনাদের কথা আমি মেনে নিচ্ছি, গ্রামে হিংসা হানাহানি আছে, কিন্তু শহরে কি নেই? অভিমান ঝগড়া গ্রামে শহরে আছে, গ্রামে আছে, শহরে কি নেই? তারপরও যেদিন আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার গ্রামের প্রতিবেশী আপনার পাশে এসে দাঁড়াবে, কিন্তু আপনার শহরে আপনি মরে পড়ে থাকবেন, আপনার প্রতিবেশী আপনার পাশে এসে দাঁড়াবে না। তারপর যেদিন আপনার ভবলীলা সাঙ্গ হয়ে আপনি পরপারে চলে যাবেন, আপনার লাশ গ্রামে পৌঁছার আগে আপনার কবরটি কে খুঁড়বে জানেন? আপনার সেই চাচাতো ভাইটি, যাকে আজকে গ্রামের চাচাতো ভাই বলে আপনি অপমান করছেন। তারপর আপনার মৃত্যুর খবর পাড়ায় পাড়ায় এলান করে দিবে কে জানেন? আপনার সেই গ্রামের চাচাতো ভাইটি, যাকে আপনি অস্পৃশ্য মনে করছেন, স্বার্থপরের মতো তার পাশে না দাঁড়িয়ে তাকে আপনি হিংসা করে যাচ্ছেন। আপনি এমন হিংসুক যে আপনার বাপ দাদার 14 পুরুষের ভিটিকে আপনি বসবাসের উপযোগী মনে করছেন না। আপনি কোনোভাবেই স্বীকার করছেন না গ্রাম বসবাসের উপযোগী, আপনি কোনোভাবেই স্বীকার করছেন না গ্রাম সুন্দর। আপনি বলছেন গ্রাম সুন্দর শুধুমাত্র আপনি বেড়াতে গেলেই। চিন্তা করুন না, হায় সে লোক, সত্যিই সে লোকাস কি হিংসুক আমার প্রতিপক্ষ। আর সবশেষে যখন আপনার জানাজা শেষ হয়ে যাবে, আপনার ওই গ্রামের সরল চাচাতো ভাইটি দাঁড়িয়ে বলবে জানাজায় অতিথিদের উদ্দেশ্যে, আপনারা কেউ না খেয়ে যাবেন না, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। এই আত্মীয়তা শহরে কখনোই মিলে না। শহরের ইট কাঠ পাথরে এই আত্মীয়তা পাওয়া যায় না। এই আত্মীয়তা থাকে শুধুমাত্র গ্রামে, কারণ শহরে সবাই ব্যস্ত তার নিজেকে নিয়ে। তাই বলবো, গ্রাম মানে শুধু ক্ষেত খামার নয়। গ্রামে মৃত্যুর পরে আপনি একা নন, শহরে আপনি একা। তাই বলছি, গ্রাম মানে কাদা নয়, গ্রাম মানে কাঙ্ক্ষিত শান্তি, গ্রাম মানে সম্পর্কের উষ্ণতা, গ্রাম মানে আত্মীয়তা। যেটা গ্রাম হতে পারে ততটা আধুনিক নয়, কিন্তু নিঃসন্দেহে গ্রাম মানবিক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়াকে। আমরা বিতর্কের একেবারে চূড়ান্ত পর্যায়ে, এবার আমরা যুক্তি খণ্ডন পর্বে প্রবেশ করব। দুজন দলনেতা যুক্তি খণ্ডন পর্বে 2 মিনিট করে সময় পাবেন। 1.5 মিনিটে অ্যালার্ম বাজবে। এই যুক্তি খণ্ডন পর্বটি বেশ উত্তেজনাপূর্ণ এবং আমরা সৌন্দর্য খোঁজার চেষ্টা করব। গ্রামের সৌন্দর্য কখন সুন্দর? আমার মনে হয় এই যুক্তি খণ্ডনের পর্ব দিয়ে আমরা এর যে বন্ডিংসটা, ভিত্তিটা, বন্ধনটা, তার একটা অবস্থান হয়তো পাবো। প্রথমেই পক্ষ দলের দলনেতা শরীফ হোসেন যুক্তি তুলে ধরবেন। আমার বিপক্ষ দলের দলনেতা আমাদেরকে স্বার্থপর বলে গেলেন। আমরা নাকি আমাদের চাচাতো ভাইকে উন্নত জীবন দিতে চাই না, আর তারা তাদের চাচাতো ভাইকে প্রকৃতির সৌন্দর্য দিতে চাচ্ছে, শিক্ষা দিতে চাচ্ছে না, চিকিৎসা দিতে চাচ্ছে না, উন্নত জীবন দিতে চাচ্ছে না। স্বার্থপর কারা প্রতিপক্ষ নিজেকে প্রশ্ন করুন। আমরা চাচ্ছি গ্রাম এবং শহরের মধ্যে যে অর্থনৈতিক অবকাঠামো বৈষম্য সেটি দূর হবে, গ্রাম হবে শহর। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে পুনরায় যুক্তি খণ্ডনের সুযোগ দেওয়ার জন্য। প্রতিপক্ষের প্রথম বক্তা তিনি বলে গিয়েছেন, জীবনানন্দ দাশ বলেছেন, আমি বাংলার মুখ দেখিয়াছি তাই আমি পৃথিবীর মুখ দেখতে চাই না। জীবনানন্দ দাশ যদি বেঁচে থাকতো, সে যদি বাংলার গ্রামের সহজ সরল মানুষগুলোর কূটনৈতিক তৎপরতা দেখতো, তাহলে সে বলতো, আমি বাংলার মুখ দেখেছি তাই আমি হিটলারের মুখ দেখতে চাই না। মাননীয় সভাপতি, আমার প্রথম বক্তা আজকের বিতর্কে বিষয়টি কিন্তু বিশ্লেষণ করে গিয়েছেন। আমরা গ্রামকে 2টি শ্রেণীতে ভাগ করেছি, একটি পারিবারিক, সামাজিক এবং প্রকৃতি। কিন্তু আমাদের দলের বন্ধুরা শুধুমাত্র প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে তারা বিশ্লেষণ করছেন এবং গ্রামের পলিটিক্সের মতন তারা এই বিষয়টি পাশ কাটিয়ে গিয়েছেন। প্রতিপক্ষ প্রাকৃতিক গ্রামের যে অবকাঠামো রয়েছে তার সাথে সাথে সামাজিক অবকাঠামো যদি বৃদ্ধি না হয়, তাহলে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, বিনোদন সবকিছুর জন্য গ্রামের মানুষকে ইট পাথরে এই শহরের উপর নির্ভরশীল হতে হবে। তাই আমরা স্বার্থপর না, আমরা চাই গ্রামের মানুষগুলো আমাদের মতো করে বেড়ে উঠুন আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে। মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীরা, সুন্দরী প্রতিযোগিতা কিভাবে হয়? শুধু একজন নারী প্রকৃতির সুন্দর চুলার দেহ দেখে না, তার শিক্ষা এবং তার যোগ্যতা দেখে হয়। আমরা যে গ্রামকে সুন্দর বলছি, আমরা গ্রামকে কখন সুন্দর বলবো? তার অবকাঠামো, তার অন্যান্য বিষয়গুলো যদি সুন্দর হয়, তাহলে আমরা বলবো গ্রাম সুন্দর। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের 3 জন বন্ধু, তারা কিন্তু ব্যাংকার। তারা যে ব্যাংকে চাকরি করে, তারা কিন্তু গ্রামে সুন্দর দেখে কাউকে টাকা দেয় না, তারা গ্রামের মানুষকে টাকা দেয় না, লোন দেয় না। তারা শহরে যা বাড়ি আছে, গাড়ি আছে, তাকে কিন্তু লোন দেয়।
আমার প্রতিপক্ষ তিনজন বন্ধু, তারা যে মাননীয় সভাপতি এত গ্রামের পূজা করছে, তারা কিন্তু সবাই শহরে থাকে। আমার সভাপতির বাড়ি এখান থেকে মাত্র 5 কিলোমিটার, কিন্তু তার চাচাতো ভাইয়ের ছেলে তাকেই চিনে না, সে আমার নিজের ছাত্র, কিন্তু সে আজকে গ্রামের কথা বলছে, সে কিন্তু গ্রামে যায় না। মাননীয় সভাপতি, আমরা গ্রামের সৌন্দর্য এ কথা আমরা অস্বীকার করছি না, কিন্তু গ্রাম সুন্দর, গ্রামের অর্থনৈতিক, সামাজিক, রাজনীতিক এই অবকাঠামো সৌন্দর্য যদি বৃদ্ধি করা না যায়, তাহলে গ্রাম এবং শহরের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য সেটি কিন্তু কোনোভাবে দূর করা যাবে না। আর সাতস্ত সুন্দর বা চিরন্তন সুন্দর বলে কোনো কথা নাই, সবকিছু পরিবর্তনশীল। আজকে যেটি সুন্দর, কালকে বেশি সুন্দর মনে নাও হতে পারে। তাই আমরা বলছি বাংলার গ্রাম বাংলার প্রাণ। তাই বাংলার গ্রামকে শহরের কাছে নিয়ে আসার জন্য অবশ্যই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং অবকাঠামোর উন্নয়নের মধ্য দিয়ে আমরা বাংলার গ্রামকে সমৃদ্ধ করতে পারি। আর তা না হলে গ্রাম বেড়াতে গেলে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শরীফ হোসেনকে। বেশ উত্তেজনাপূর্ণই আমাদের যুক্তিখণ্ডন পর্ব, তাই হয়, আমরা উপভোগ করতে চাই সৌন্দর্যকে। এখন বেড়াতে গেলে করবো না সব সময় করবো, সেটা হচ্ছে কথা। তা আমি এবার সর্বশেষ বক্তা এবং আমাদের বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া যুক্তি তুলে ধরবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি আবার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ দল বিতর্কের বিষয় থেকে যোজন দূরে চলে গিয়েছে। আমরা তিনজন বক্তা তাদেরকে টেনে গ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, গ্রামের সৌন্দর্য বোঝানোর চেষ্টা করছি। ওনারা পড়ে আছেন সুযোগ সুবিধা নিয়ে। ওনারা জানেন না এখন গ্রামে ওয়াইফাই রয়েছে, এখন ওনারা নেটওয়ার্ক খুঁজেন গ্রামে গিয়ে। সে আরেকজন দলনেতা, তিনি টুপি পরে এসে মিথ্যে বয়ান দিয়ে গেলেন। উনি বলে গেলেন গ্রামে ঝগড়াঝাটি হয় জমি জমা নিয়ে, শহরে জমি জমা নেই, শহরের জমি জমা ভাগ বটোয়ারা হয় না, তাই না? গ্রামের জমি জমা ভাগ বটোয়ারা হলে ভাই তার চাচাতো ভাইকে তার মাথায় বাড়ি দেয়, আর শহরে কি করে? শুট করে, একটাই অক্কা পাওয়া হয়ে যায়। উনি বলে গেলেন গ্রামের মেম্বার হতে গেলে মারামারি। আমি আবারও বলবো, গ্রামের মেম্বার হতে গিয়ে মারামারি করে হয়তো বা টেটার ঘাই খেতে হয় কিংবা মাথায় বাড়ি পড়ে, কিন্তু আমাদের হাদির মতো গুলি খেয়ে মরতে হয় না। আমাদের গ্রামের কাদামাটিতে বেড়ে ওঠা হাদি শহরে এসে তার জীবন দিয়ে গেছে। আশা করি আপনাদের সেটা বোধোদয় হবে। আপনারা বলে গিয়েছেন, বারবার জীবনানন্দ দাশকে টেনে নিয়ে এসেছেন, কিন্তু জীবনানন্দ দাশ যদি থাকতেন কি লিখতে জানেন? আবার আসবো ফিরে বিশ্রী ঘামের গন্ধে এই ধর্মসাগরের তীরে। তাই প্রতিপক্ষ, আমরা মেনে নেই, আপনাদের মতো হিংসুক না হই। আপনি বেড়াতে গেলেও গ্রাম সুন্দর, আপনি বেড়াতে না গেলেও গ্রাম সুন্দর। ধন্যবাদ সবাইকে। আমরা একটা চমৎকার বিতর্ক উপভোগ করলাম এবং সবাই আমরা যারা শ্রোতা ছিলাম তারাও মনে হয় অংশগ্রহণ করে ফেলেছি, তাই না? তা আমরা তো একটা ফলাফলে তো আমাদের যেতে হবে, ফলাফলের জন্য তো একটু সময় লাগবে। সেই সময়টা আমরা এই 5-7 মিনিট আমরা একটু বিচারকদের কথা শুনি, যারা অংশগ্রহণ করেছেন বিচারক হিসাবে। সবাই বিদগ্ধ, আমিও বিচারকের দায়িত্ব পালন করবার জন্য এসেছি, অতিরিক্ত দায়িত্ব ছিল আমার মডারেটরের, সম্ভবত হাসনাত স্যার আসেননি, হাসান ভাই না আসায়। আমি অনুরোধ করব মুতাসিম বিল্লাহ, সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তিনি আলোচনা শুনলেন, বলবেন। এখন সময়টা তো শুরুতেই বললাম, আমরা হয়তো সব মিলে 6 মিনিট নেব। আমরা চেষ্টা করব যে খুব দ্রুত শেষ করতে। 3-এর জন্য 6 হলে 2 মিনিটের মতো পরে, এরকম করে বলে দেয়া না, আসলে বিষয়টা এরকম। তাই আমরা মুতাসিম বিল্লাহর কথা শুনি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিনি সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর। ধন্যবাদ জানাচ্ছি। আজকের বাংলাদেশ ন্যাশনাল রিডিং সোসাইটি BNDS এর বর্ষবরণ বিতর্কে যারা মডারেটর হিসেবে আছেন, বিচারক হিসেবে আছেন, আমার সামনে যারা দর্শক এবং যারা বিতর্কিক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকদিন পরে একটি সনাতনী বিতর্ক উপভোগ করলাম। তো বিতর্কটা আসলে ঐতিহাসিক, দীর্ঘ, আমরা যদি হিস্ট্রিক্যাল দেখি যে এই ধরনের বিতর্ক আসলে আমাদের প্রাচীন সময় থেকে চলে এসেছে। যেমন আমি যদি আপনাদেরকে একটা ঘটনা উদ্ধৃতি করি, যে মিলান্দু নামে একটা গ্রন্থ আছে, সেখানে গ্রিক শাসককে
একজন ভিক্ষু, ওনার নাম হচ্ছে নাগা সেন। তো ওনাকে বলছেন যে আসেন আমরা বিতর্ক করি। তো উনি বলছেন যে মহাজন আপনি কোন ধরনের বিতর্ক চান? যদি সেটি রাজার স্টাইলের বিতর্ক হয় তাহলে আমি নাই, আর যদি সেটি একাডেমিক হয় তাহলে আমরা সেখানে আছি। তো বললো যে রাজার স্টাইলে বিতর্ক কেমন? বললো যে এই বিতর্কে রাজা যুক্তি খণ্ডন না করতে পেরে তার মন মেজাজ আরো খারাপ হয়, হিংস্র হয়ে ওঠে এবং যে তাকে যুক্তি দিচ্ছেন তাকে হত্যা করে। তারপর বললো আচ্ছা তাহলে একাডেমিক বিতর্ক কেমন? বলেছে একাডেমিক বিতর্কে উভয় তথ্যপত্র উপস্থাপন করে এবং সেখানে উভয়ের কাছ থেকে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করে। তো আজকে ঠিক আমরা একটা একাডেমিক বা এই ধরনের বিতর্কই দেখছি। এখানে কেউ কাউকে মানে যুক্তিতে না পেরে হাত তুলে ফেলবে না। তো সেই জায়গাটা আমাদের আসলে যতদিন সচল থাকে ততদিন আমাদের আসলে সোসাইটিতে একটা সুন্দর আবহাওয়া বিরাজ করে। তো এই বিতর্কের যে সংকটটা থাকে তখনই আমাদের আসলে, যখন আমরা মুখ দিয়ে তর্কটা করতে পারি না তখন আমাদের হাত চলে আসে বা অন্য কোনো অস্ত্রগুলো চলে আসে। তো আজকের যে বিষয়টা ছিল যে বেড়াতে গেলেই গ্রাম সুন্দর, এখানে পক্ষ দল বিপক্ষ দল অনেকগুলো তথ্যপত্র বলেছে। তো আমার কাছে যেটি মনে হয়েছে যে ওনারা অনেক বেশি কবিতার জায়গা থেকে তথ্য নিয়ে এসেছেন, এর পাশাপাশি ওনারা আরো অনেকগুলো জায়গা থেকে তথ্যপত্র নিয়ে আসতে পারতেন এবং বিশেষ করে যারা গ্রামের পক্ষ নিয়েছেন তাদের বলার সুযোগ ছিল যে শহরের যে কাঁচামাল, শহরের যে সভ্যতার কাঁচামাল ম্যাটেরিয়ালস টোটাল বিষয়টাই প্রোভাইড করেছে গ্রাম থেকে। ফলে গ্রাম যদি এই সার্ভিসটা অফ করে দেয় তাহলে শহরটা কিন্তু সাথে সাথেই চিন্তা করা যাবে না। যদি একটু ইলেকট্রিসিটি না থাকে, একটু যদি পানি না থাকে, তো এই যে একটা কৃত্রিমতার উপরে ভর করে যে সভ্যতা, এটা আসলে সাস্টেইনেবল না, এটা টেকসই না। বরং আমাদের গ্রামকে নষ্ট করেছে শহরের মানুষরা। তারা গ্রামের যে লজিস্টিক সাপোর্ট সেগুলো তারা প্রোভাইড করছে না। এবং আমরা যদি বলি যে আমাদের যে সেই কলোনিয়াল যে একটা ফ্রেমিং, এই ফ্রেমিং এর মধ্য দিয়ে আমাদের গ্রামগুলো ধ্বংস হয়েছে। বাট আমাদের যে ইন্ডিজিনাস নলেজ, এই ইন্ডিজিনাস নলেজের উপর ভর করে আমাদের গ্রাম কিন্তু মানে দীর্ঘ সময় ধরে গ্রাম কিন্তু গ্রামের মতোই ছিল। যাই হোক, আবার বিপক্ষে দলের যারা তারাও বলার ট্রাই করেছেন, কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে আমাদের মনে হয় বিতর্কের যে প্রাণ, সেই প্রাণটা হচ্ছে আসলে আমার নলেজের সাথে বিতর্কের প্রাণটা। তো আমরা যত বেশি নলেজের সাথে ওয়েল কানেক্টেড থাকবো তত বেশি আমাদের চিন্তা, আমাদের যুক্তি অনেক বেশি পুরোদার হবে, অনেক বেশি আমরা আমি বলবো না যে আজকের বক্তব্যই হয় নাই, আমি বলবো যে অনেক ভালো হয়েছে। বাট আমাদের জন্য আসলে এই আজকের আবহাওয়া এটি শিক্ষা দেয় যে এই ধরনের প্রতিযোগিতা, এই ধরনের আয়োজন আমাদের অনেক বেশি হওয়া দরকার এবং সেটি আসলে জ্ঞানের ভিত্তিতে হওয়া দরকার। যারা পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন উভয়কে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মুতাসিম বিল্লাহকে। এটা আসলে আমরা মানে কিভাবে এটাকে দেখব যে আমরা তো ভায়োলেন্টারি হয়ে উঠি না, সবাই কম বেশি, তাই না? রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের যুক্তি নির্ভরতা আমাদের ভায়োলেন্সকে আসলে কতটুকু কমিয়ে রাখে ব্যক্তি জীবনে, এটি আমার মনে হয় তার শুরু। আমি এ পর্যায়ে কথা বলবার জন্য অনুরোধ করব জুবাইদা নূর খান, যিনি স্বনামেই খ্যাত, আপনারা সবাই তাকে চেনেন, নাম বললেই যথেষ্ট। আমাদের বোন, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তিনি আমার মনে হয় কথা বলবেন এই সময়। ধন্যবাদ। আসলে একটি আমরা খুবই প্রাণবন্ত এবং একটি জমজমাট এবং খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছে এরকম একটি বিতর্ক আমরা উপভোগ করলাম। আজকে যে বিতর্কের বিষয়টি ছিল যে গ্রাম বেড়ানোর জন্যই, বেড়াতে গেলে গ্রাম সুন্দর, বেড়াতে গেলেই গ্রাম সুন্দর। তো সুন্দর আসলে এই সৌন্দর্যের বিষয়টা আসলে সম্পূর্ণভাবে আপেক্ষিক। কার কাছে যে কোন জিনিসটি সুন্দর লাগবে এটি সম্পূর্ণ সেই ব্যক্তির উপর নির্ভর করে। আবার সৌন্দর্যের সাথে সুবিধা এবং অভ্যস্ততা এগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন আমরা যারা শহরে বসবাস করি, আমরা হয়তো গ্রামে যাই একদিন দুদিন থাকি, থাকার পরে ওখানকার সবকিছুই আমাদের কাছে ভালো লাগছে, কিন্তু তারপরেও ওই জীবনটার সাথে কিন্তু আমরা অভ্যস্ত না বলে কিন্তু
আমরা আবার সেই কোলাহলপূর্ণ জীবন, সেই যানজট, এগুলো কিন্তু আবার আমাদেরকে টানে এবং আমরা ফিরে আসি, কারণ আমাদের শহরের যে সুবিধাগুলো সেগুলো আমরা গ্রামে পাই না বলে। আবার যারা গ্রামে থাকে তারা এই অসুবিধাগুলোর মধ্যেও কিন্তু তারা মানে অভ্যস্ততার কারণে সেটাকেই তারা মেনে নেয় এবং সেটার ভিতরেই তারা সৌন্দর্যটাকে খুঁজে পায়। তো এখন আমি যেটি বুঝলাম সেটা হলো যে, বা আমি যেটা বলতে চাই যে, গ্রামের অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যের যে বিষয়টি এটি অনস্বীকার্য, এটি মুগ্ধ করে না এমন কোনো মানুষ নেই। গ্রামের পুকুরের যে হাঁসের জলকেলি, বা এই যে শিশিরের যে পতন, বা শিশিরে ভেজা আমাদের পা, এই জিনিসগুলো কাকে না আন্দোলিত করে। কিন্তু গ্রাম তো এখনো অনেক বেশি সুবিধা বঞ্চিত। এই যে আমরা, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে আমাদের এখন আমরা সম্পূর্ণভাবে প্রযুক্তির উপর নির্ভরশীল। আমাদের একজন বক্তা কিন্তু বলে গেলেন যে অক্সিজেনের অভাব হলেও এটা আমরা মেনে নিব, বাট আমরা ওয়াইফাই এর একটা কানেকশন কিছুক্ষণের জন্য বন্ধ হলে সেটা আমরা মেনে নিতে পারি না, কারণ এটা হচ্ছে আমাদের অভ্যস্ততার বিষয়, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। তো এখন গ্রাম আমাদের অর্থনীতির চালিকা শক্তি, গ্রাম আমাদের সমস্ত কিছুর, আমাদের দাদা নানা, আমাদের যে পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের সমস্ত কিছু রুট হচ্ছে, আমাদের উন্নতির শিখর হচ্ছে আমাদের গ্রাম। কিন্তু এখন যে জিনিসটা আমাদের ভাবতে হবে যে এই গ্রামটাকে কিভাবে, যেহেতু সুন্দরের আকাঙ্ক্ষায় আমরা গ্রামের দিকে যাই, ওই গ্রামের মানে যেই মানে কি বলবো সুবিধার অনুষঙ্গগুলোকে কিভাবে বাড়ানো যায়। তা আমি আশা করি আমার এই অল্প কথায় আমি আমার মেসেজটুকু আপনাদেরকে দিতে পেরেছি। এখন যারা আজকে শুনছেন তারা খুব সুন্দরভাবে, খুব মনোযোগ দিয়ে আজকের এই বিতর্কটা আমি দেখলাম যে তারা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। আপনাদের জন্য সাধুবাদ। আর যারা কষ্ট করে এখানে এসে আপনাদের নিজেদেরকে উপস্থাপন করেছেন এবং আমাদেরকেও সমৃদ্ধ করেছেন, তাদের জন্য রইল আমার অভিবাদন। আর আমরা নিশ্চয়ই একটি ভালো ফলাফল এখন আমরা অপেক্ষা করছি ফলাফলের জন্য। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। আমি আমার এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জোবায়দুল খানকে। তিনিও আসলে ম্যাচিং এর কথাই বললেন। ম্যাচিং এর সঙ্গেই সৌন্দর্য, মনস্তাত্ত্বিক বিষয়টি আসলে জড়িত। আমরা সর্বশেষ যিনি বিচারক, আমাদের সর্বশেষ বলে তো আসলে বিচারক এরকম না, আমার বাক্যটা মানে বিচারক হিসেবে সর্বশেষ যিনি কথা বলবেন আমাদের মুজিবুর রহমান ভাই। আপনারা সবাই জানেন যে তিনি ভিক্টোরিয়া কলেজের ভিপি ছিলেন এবং তিনি ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে অর্থনীতি পড়ান। এর বাইরে আমরা ওনাকে মডার্নের মুজিব ভাই হিসেবে চিনি। এটা খুব বেশি ছাপিয়ে গেছে, তাই না? আমরা আমাদের ভিপি মুজিব ভাই, অনেকদিন পরে আমরা তাকে পেয়েছি, তিনি আজকে বিচারক ছিলেন, আমরা তার কাছে শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ প্রিয় মডারেটর, এবং আমরা একসাথে লেখাপড়াও করেছি। আজকে চমৎকার একটি আমরা অনুষ্ঠান উপভোগ করেছি। যারা আয়োজক, আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটি চমৎকার আয়োজনে আমাদেরকে সামিল করায়। এই বিতর্কের মাধ্যমে আমরা যে জিনিসটি পাই সেটি হচ্ছে আমরা যুক্তি নির্ভর হতে চাই। আজকে সমাজ ব্যবস্থায় আমাদের যে একদিন করে সময়গুলো কাটে, এখানে অনেক সময় আমরা যুক্তিকে বাদ দিয়ে আমরা কিন্তু খড়গহস্ত হই। আজকে এই বিতর্ক আমাদেরকে জানান দেয় যুক্তিকে মেনে নিতে হবে, হোক এটা আমার বিপক্ষে যাক, তারপরেও যুক্তিকে গ্রহণ করার মানসিকতা আমরা এই তার্কিকদের কাছ থেকে মাধ্যমেই জানতে পারি। আমাদের যেহেতু বৈশাখের অনুষ্ঠান,
আর বৈশাখের সাথে আমাদের বাংলার চিরায়ত রূপ সৌন্দর্য জড়িত। এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই গান লিখেছেন মূলত গ্রামের আবহমান বাংলার রূপ সৌন্দর্যকে দেখেই লিখেছেন। এখানে যে কথাটি এসেছে সেটি বাস্তব। গ্রাম তো সুন্দরী, আর নদীমাতৃক আমাদের এই দেশের নদীগুলো কিন্তু গ্রামেই বহমান। কিন্তু কথা হচ্ছে গ্রামের যে স্বল্পতাগুলো, গ্রামের যেই না পাওয়া জিনিসগুলো, এগুলোর সংযোজন আমাদের অতীব প্রয়োজন। তাইলে গ্রামটা আমাদের জন্য সব সময়ের জন্যই সুন্দর, যদি আমরা এই জিনিসগুলোকে গ্রামে সংযোজন করে দিতে পারি, যেই জিনিসগুলোর অভাব আমরা গ্রামে গেলে বোধ করি। সেজন্য আজকে সভ্যতা গড়ে উঠেছে শহর কেন্দ্রিক। গ্রামে এই অসুবিধার কারণেই সভ্যতা সেখানে গড়ে ওঠেনি। আজকে তার্কিকরা অত্যন্ত সুন্দরভাবে যার যার যুক্তি উপস্থাপন করে আমাদেরকে চমৎকারভাবে বুঝিয়ে গেছেন গ্রাম আসলেই সুন্দর। আবার যারা বলেছেন বেড়াতে গেলে সুন্দর, ওনারাও কিন্তু চমৎকার বলেছেন। এখানে আমি বলবো যে অবস্থাটা এমন হয়েছে, কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। কারণ জাতীয় পর্যায়ের তার্কিক ওনারা, কিন্তু তারপরেও বিচারক মণ্ডলীর বিচারে একজনকে তো বিজয়ী করতে হবে, আরেকজন বিজিত হবে। তো সেই মাহেন্দ্রক্ষণ আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আর সময় নিচ্ছি না, সম্মানিত মডারেটরকে আমি মাইক দিচ্ছি। উনি নিশ্চয়ই আমাদের সবারই কাঙ্ক্ষিত ফলাফল কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করবেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মুজিবুর রহমান ভাইকে। আমরা কারেক্টলি, আমি ভাবছিলাম যে মানে আমার নিজের পরিচয় একজন সংস্কৃতি কর্মী হিসাবে গড়ে ওঠা, এরশাদ বিরোধী সেই মুভমেন্ট 90 থেকে আমাদের শুরু। তা আমি ভাবলাম যে আমি হয়তো এর মধ্যে বিরতিতে ছিলাম, কিন্তু কানে কানে একজন বিতার্কিক এসে বললেন যেখানে আমরা অনেকেই আছি যারা 8-10 বছর পরে আবার 15 বছর পরে আজকে চর্চা করলাম, কিন্তু আমরা কিন্তু এরকম করে বুঝিনি। সাবজেক্টটা একটু ফ্যান্সি হলেও আমার কাছে মনে হয়েছে যে বেশ উপভোগ্য। কখনো কখনো এটা একাডেমিক না হয়ে আমার কাছে প্রীতি বিতর্কের মতো মনে হয়েছে। এটা আমি একটু আমার পার্সোনাল ওপিনিয়ন বললাম। আমি এটা একটু মুস্তাসিম ভাইয়ের সঙ্গে শেয়ারও করেছিলাম, উনি আমার পাশে বসা, যে তারপরও বেশ উপভোগ্য। এটাই হওয়া উচিত। আমরা সবাই মিলে এই বিতর্কের সঙ্গে মিশে গিয়েছিলাম, গ্রামের সঙ্গে যেরকম মিশে যায় সেরকম মিশে গিয়েছিলাম। তা আমাদেরকে আসলে 4 জন মানুষ, তো একজন একটু 5 কম দিলে, 0.5 কম দিলে এটা আরেক জায়গায় গিয়ে এটা প্রায় 2 এর কাজ করে ফেলে। সুতরাং বলবো যে পক্ষ দল বিপক্ষ দল উভয়ই একেবারে সমান সমান, কেউ কারে নাই ছাড়ে সমানে সমান। আমার মনে হয় সেটাই আমাদের রায়। তারপরও মুজিব ভাই যেটা বলেছেন, একটা তো অঙ্কের হিসাব, ডিজিটের হিসাব তো দিতে হয়, সেটা আমাদের হাতে এসে পড়ছে। আমি সেটা সব বিচারকের কাছে দিলাম যে কোথাও ভুল হলো কিনা। সবাই মাথা নাড়লো যে এরকম। তো এরকম হলে আমাদের বিজয়ী দল হচ্ছে পক্ষ দল। পক্ষ দলের 3 জন বিতার্কিক, শাহানুর কিবরিয়া সুজন, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং শরীফ হোসেন, তারা বিজয়ী দল। পার্থক্যটা একেবারেই ন্যারো, খুব মাইনর। আর শ্রেষ্ঠ বক্তা হচ্ছে স্বাভাবিকভাবেই পক্ষ দলের দলনেতা শরীফ হোসেন। একই সঙ্গে বিজিত দলকে শুভেচ্ছা অভিনন্দন, কারণ এত মাইনর যে একেবারে নেক টু নেক।